Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকে আমরা পড়ব থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স বাই হাওয়ার্ড গার্ডেনার। এর আগে আমি তোমাদের যেভাবে ক্লাসগুলো করাচ্ছিলাম সেটা আমি পয়েন্টসগুলো বোর্ডে লিখছিলাম, সেগুলোকে আমি তোমাদের সামনে ব্যাখ্যা করছিলাম। কিন্তু এরপর থেকে আমার মাথায় এমনই একটা আইডিয়া এলো যে আমি যে বিষয়গুলো তোমাদেরকে পড়াচ্ছি, যে লেসন প্ল্যানগুলো আমি করছি, সেটা তোমাদের সামনে এরপরে আমি আজ থেকে নোটস আকারে প্রোভাইড করব। কিভাবে? যেমন আজকে আমরা থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স পড়ব, এটাকে ধরো যদি আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাস করাতাম তাহলে আমি পয়েন্টসগুলো লিখতাম এবং সেই পয়েন্টসগুলোকে এক এক করে তোমাদেরকে ব্যাখ্যা করতাম। আজ থেকে আমি অন্য টেকনিক ফলো করব, যেটা তোমাদের ক্ষেত্রে, যারা তোমরা সিডিপির জন্য আমার ক্লাস ফলো করছো, তাদের সবথেকে বেশি বেনিফিট হবে, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। তোমরা যারা আমার ক্লাস এতদিন করছো তোমরা জানো আজকে যেভাবে আমি তোমাদের কাছে পিডিএফটা প্রোভাইড করব ক্লাসের আকারে, দেখবে তোমাদের কাছে ব্যাপারটা কত সহজ হয়ে গেছে। তোমাদেরকে আর নোটস তৈরি করতে হচ্ছে না, এর মাধ্যমেই তোমরা পুরো ব্যাপারটা তোমাদের মাথার মধ্যে আয়ত্তে করে নিতে পারবে। কিছুদিন ধরে আমি ভাবছিলাম যে কিভাবে সিডিপিটাকে আরো বেশি তোমাদের কাছে প্রাণবন্ত করে তোলা যায়। দেখো, ক্লাস তো আমি যেটা করাচ্ছিলাম তোমরা খুব ভালো বুঝছিলে, সেটা তো ভালোই হচ্ছিল, কিন্তু সমস্যা যেটা হচ্ছিল যে তোমরা ওই যে ভিডিওটা দেখছিলে খুব একটা নোট করছিলে না। আর যদি কোনো বিষয় নোটস না করা হয় তাহলে একটা সময় আসবে যেটা কিন্তু আমরা ভুলে যেতে বাধ্য। আমরা কিন্তু ওটাকে খুব একটা বেশি মনে রাখতে পারবো না। তাই আমি তোমাদের কাছে আজকে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স কিভাবে ব্যাখ্যা করছি সেটা ভালো করে তোমরা লক্ষ্য করবে। তোমরা জানো যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স বাই হাওয়ার্ড গার্ডেনার, এখানে আমরা মূলত 8টা ইন্টেলিজেন্সের কথা জানি। পরীক্ষায় একটা না একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই আসে, বিশেষ করে সেটা যদি হয় ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট। তোমরা সবাই পরীক্ষার জন্য বসে আছো, আমরাও আশা করছি পরীক্ষার নোটিশ তাড়াতাড়ি বেরিয়ে গেলেই ভালো, যাতে তোমরা পরীক্ষাটা অন্তত তাড়াতাড়ি দিতে পারো। যাই হোক, তোমরা জানো যে আমার ক্লাসে গল্প কম, পড়া বেশি হয়। তাহলে দেখো, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স যেভাবে ব্যাখ্যা আমি করেছি বা যে লেসন প্ল্যান করে আমি তোমাদের পড়াই, আজকে সেই পুরো লেসন প্ল্যানের পিডিএফটাই তোমাদের সামনে আমি রাখবো এবং সেখান থেকেই তোমাদের ব্যাখ্যা করব, যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। দেখো, আমরা প্রথমেই কি দেখতে পাচ্ছি যে মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডেনার বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব বা থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স অনুযায়ী মানুষের বুদ্ধিমত্তাকে প্রধানত কটি ভাগে তিনি ভাগ করা যান বলেছেন? 8টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ হার্ডওয়ার্ক গার্ডিনার আমাদের বলেছেন মানুষের মস্তিষ্কের যে বুদ্ধি রয়েছে সেটাকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। কিভাবে? আমি তোমাদের কাছে লেসন প্ল্যানের আকারে পুরো সহজে, এর থেকে সহজ নোটস আমার মনে হয় তোমরা কোথাও পাবে না, সেটা সিটেট হোক, ডাব্লিউবি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, যে কোনো চ্যানেলে তোমরা চলে যাও, এত সহজ নোট তোমরা আশা করছি পাবে না। দেখো, প্রথম যে ইন্টেলিজেন্সটা আমরা পড়বো সেটা কি আছে? ভাষাগত বুদ্ধিমত্তা, যেটাকে ইংলিশে বলে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। দুটো টার্মই জেনে রাখা দরকার, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলা যেহেতু ভালো বই পাওয়া যায় না, সেখানে অনেক সময় ইংলিশ টার্মটাই তোমাদেরকে জেনে রাখতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যা। ভাষাগত বুদ্ধিমত্তাতে হাওয়ার্ড গার্ডিনার কি বলেছেন? যে শব্দ, ভাষা ও ব্যাকরণের সঠিক প্রয়োগ এবং কার্যকরভাবে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা। অর্থাৎ ভাষাগত বুদ্ধিতে কিভাবে একটা মানুষ তার বুদ্ধিটাকে প্রকাশ করবে, সে তার শব্দের ব্যবহার করবে, শব্দের মাধ্যমে সে ভাষার প্রয়োগ করবে, এবং ভাষার আর শব্দের সঠিক প্রয়োগ তখনই হবে যখন ব্যাকরণ বা গ্রামারের সঠিক প্রয়োগ হবে। এবং সেই প্রয়োগটা কিভাবে হবে? তার মনের যে ভাব, আমরা কি জানি, ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা খুব একটা ভালোভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না। তাহলে এইটা যখন সঠিকভাবে প্রকাশ করার ক্ষমতা একটা মানুষের জন্মাবে, সেটাকেই গার্ডেনার বলছেন যে এটা হচ্ছে আমাদের একজনের লিঙ্গুইস্টিক বা ভাষাগত বুদ্ধিমত্তা। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি?
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লেখক, কবি, সাংবাদিক, আইনজীবী। তোমরা দেখেছো যে লেখক কারা? যারা ভালো লিখতে পারে। কবি কারা? তারাও ভালো লিখতে পারে। সাংবাদিক, তারা বলতেও পারে, লিখতেও পারে। আইনজীবী, তারা যদি ভালো বলতে না পারে, তাদের কোর্টেতে কেউ কথা শুনবে না। তাহলে এই যে চারটে আমরা উদাহরণ দিলাম, লেখক, কবি, সাংবাদিক আর আইনজীবী, এদের ভাষাগত বুদ্ধিমত্তার উপরেই কিন্তু এদের জীবিকাটা নির্ভর করে। এরা খুব ভালো শব্দ প্রয়োগ করে, লেখক, কবি, সাংবাদিক, আইনজীবীরা ভাষার ব্যবহার করে, ব্যাকরণের দিক দিয়ে সঠিক থাকে। তাহলে দেখো, এটাকেই আমি যদি হোয়াইট বোর্ডে পড়াতাম, আমি তোমাদের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স একটা পয়েন্ট করতাম, কারণ বোর্ডেতে অতটা লেখার জায়গা থাকে না। আর স্মার্ট বোর্ড আমি ব্যবহার করতে পারি না এই কারণে, আমার চোখের সমস্যার কারণে। সেই জন্য আমি স্মার্ট বোর্ড ব্যবহার করতে পারি না। তাহলে সেটাকে ব্যাখ্যা করতে হতো। আমি যে লেসন প্ল্যানটা করেছি, এর পরের ক্লাসগুলো থেকে পুরোটাই লেসন প্ল্যান আকারে তোমাদের সামনে আমি তুলে ধরবো, যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে মানুষের কি বুদ্ধি, দুই হচ্ছে যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। কিভাবে? যুক্তি বিশ্লেষণ, সমস্যা সমাধান, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং জটিল গাণিতিক হিসাব করার ক্ষমতা। অর্থাৎ মানুষের যে বুদ্ধিমত্তা রয়েছে সেখানে তারা যুক্তি প্রয়োগ করবে, যুক্তি থেকে বিশ্লেষণের প্রয়োগ করবে, সমস্যা সমাধান করবে, বৈজ্ঞানিক বিভিন্ন অনুসন্ধান চালাবে এবং জটিল গাণিতিক সমস্যা, এগুলো আমরা কি জানি যে যাদের ব্রেন খুব ভালো কাজ করে তারাই একমাত্র সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক হতে পারে। তারা ম্যাথসে ভালো হয়, আমরা যখন ক্লাসে পড়তাম এবং যখন আমরা দেখতাম যে কিছু ছেলে মেয়ে তারা অঙ্কটাকে খুব ভালো পারে এবং আমাদের মনে হতো ইস, আমিও যদি তার মতো অঙ্ক করতে পারতাম। তাহলে এই যে লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স কাদের বেশিরভাগ দেখা যায়? বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক, গণিতবিদ, ইঞ্জিনিয়ার, গবেষক। দেখো এই যে চারটে উদাহরণ রয়েছে, চারটে উদাহরণ দেখেই তোমরা বুঝতে পারবে যে এদের যৌক্তিক বুদ্ধিমত্তা যদি ভালো না থাকে, সে কখনো বিজ্ঞানী হতে পারবে না, গণিতবিদ হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, গবেষক হতে পারবে না। তাহলে তাদের আইকিউ লেভেল বা লজিক্যাল যে ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স, সেটা অনেক বেশি হতে হবে, অনেকের থেকে ভালো হতে হবে, তবেই তারা এই পর্যায়ে উপনীত হতে পারবে। আশা করছি একদম ক্লিয়ার। নেক্সট 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলছে? স্থানিক বা দৃষ্টিগত বুদ্ধিমত্তা। এটাকে আমরা স্পেশিয়াল বা ভিজুয়াল ইন্টেলিজেন্স বলে থাকি। কিভাবে? দেখো, চিত্র, নকশা, ত্রিমাত্রিক ধারণা এবং চারপাশের স্থান সঠিকভাবে কল্পনা ও বোঝার ক্ষমতা। তাহলে চিত্র, নকশা, ত্রিমাত্রিক ধারণা এবং চারপাশের স্থান, অর্থাৎ এই বুদ্ধিমত্তার লোকেরা এমনভাবে কাজ করে। উদাহরণটা আগে দেখে নাও। যেমন যারা স্থপতি বা আর্কিটেক্ট হয়, পাইলট হয়, ভাস্কর বা চিত্রশিল্পী হয়, অর্থাৎ এরা যেভাবে একটা জিনিসকে দেখতে পারে, তুমি কিন্তু সেইভাবে একটা জিনিসকে দেখতে পারবো না। একটা চিত্রশিল্পী, সে দেখবে তোমার সামনে কোনো একটা মানুষকে বসিয়ে তার মতো করে একটা ছবি এঁকে দেবে। বা কোনো যখন ওই পুলিশ কেস হয়, আমরা যদি কোনো একটা বর্ণনা করি, চিত্রশিল্পী কি করে? ওই ভিজুয়ালাইজ করে নেয় যে ওর মুখটা আমরা যখন বর্ণনা করছি, সে তা কিন্তু একদম ডিটো সেইটা এঁকে দেয়। তাহলে ভাস্কর শিল্পী যারা হয়, তারা বিভিন্ন নকশা দেখে সেটাকে একদম মস্তিষ্কে ঢুকিয়ে নেয়। পাইলট যারা হয়, তারা দেখে দেখে সবকিছুই মোটামুটি একটা কোন দিকে যেতে হবে সেগুলো অনেক সিস্টেম থাকার সত্ত্বেও তারা নকশাটা দেখে নেয় যে কোন দিক দিয়ে যেতে হবে, কিভাবে গুগল ম্যাপ কাজ করছে। যেমন রাস্তায় আমরা যাই, আমরা ম্যাপ দেখতে দেখতে যাই। স্থাপিত বা আর্কিটেক্ট, এটা তো তোমরা জানোই। তাহলে বুদ্ধিমত্তা, এই ভিজুয়াল ইন্টেলিজেন্স, যে মানুষের দৃষ্টিশক্তি কতটা তুখরভাবে কাজ করে সেটার উপরে নির্ভর করে। এবং আমি যেভাবে উদাহরণগুলো সাজিয়েছি, একদম তোমাদের কাছে এগুলো খুব সহজ হয়ে যাবে, আমি খুব জোর দিয়ে বলতে পারি। এবং খুব ভালো লাগবে তোমাদের। শারীরিক গতিশীল বুদ্ধিমত্তা বা বডিলি কাইনেস্টিক ইন্টেলিজেন্স। কিভাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা সম্পূর্ণ শরীরকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে কোনো কাজ করার ক্ষমতা। অর্থাৎ সমস্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে আমাদের যে দক্ষতাগুলো তৈরি হয়, সেটাকে আমরা বলি শারীরিক গতিশীল বুদ্ধিমত্তা। যেমন কারা হয়? ক্রীড়াবিদ, এরা যদি ফিজিক্যালি আনফিট হয়, খেলতে পারবে না। নৃত্যশিল্পী, সার্জন, অভিনেতা, এরা যদি ফিজিক্যালি, যেমন যারা অভিনেতা হয়, তারা যদি অভিনয় ভালো করে না করতে পারে, ভালো করে ডান্স করতে না পারে,
কোথায় কি ইমপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করতে হবে সেগুলো যদি না করতে পারে, ক্রীড়াবিদ যদি ভালো দৌড়তে না পারে, নৃত্যশিল্পী যদি সে ভালো করে বডি মুভমেন্ট করতে না পারে, তাহলে সেগুলো সে শারীরিক বা গতিশীল বুদ্ধিমত্তার আন্ডারে পড়বে না। তাহলে শারীরিক বা গতিশীল বুদ্ধিমত্তা কি, এখানে আমরা খুব একটা মাথার অ্যাপ্লাই করছি না। এই যে 8টা থিওরি আছে সেখানে যে শুধু মাথার অ্যাপ্লাই করলেই বুদ্ধিমত্তা অর্জন করা যায় এটা নয় কিন্তু। গার্ডিনার আরো অনেক ব্রডলি এটাকে ভেবেছেন। তাহলে শরীরের ক্ষমতা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চালানোর ক্ষমতা, যেমন শোয়েব আক্তার 150 কিলোমিটার বেগে বল করছে, সচিন তেন্ডুলকার ওই বলটাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখে 6 মারছে। তাহলে তার বডির যে অঙ্গ প্রত্যঙ্গের যে দক্ষতা, অর্থাৎ যেভাবে বল আসছে আমি অঙ্গ প্রত্যঙ্গটাকে সেইভাবে সঞ্চালন করে 6টাকে মেরে দিলাম অত দ্রুত বলকে, এটাই হচ্ছে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। আশা করছি 4টে উদাহরণ দেখে তোমরা বুঝে গেছো। নেক্সট 5 নম্বর কি, সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা বা মিউজিক্যাল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করছে। সুর, তাল, ছন্দ ও বাদ্যযন্ত্রের বিভিন্ন স্বর বোঝা, তৈরি করা এবং উপভোগ করার বিশেষ ক্ষমতা। এখানে আমরা বলতে পারি যারা সুরকার হয়, সঙ্গীত শিল্পী হয় বা গীতিকার হয়, তোমরা অনেক সময় দেখবে এই যে আমরা আমরা কিন্তু বাথরুম সিঙ্গার, আমরা খুব ভালো গান করতে পারি না, আমরা যদি ভালো মিউজিক বাজাতে পারি না, কিন্তু যারা সুরকার হয় তারা দেখবে কি সুন্দর গিটার বাজায়, কি সুন্দর ভায়োলিন বাজায়। তাহলে সেটা তাদের বুদ্ধিমত্তা, তাদের ব্রেনে ওটা ওইভাবে ফাংশন করে। আমরা যখন কোনো বাঁশিওয়ালা যাই, আমাদের মনে হয় যেন সেই বাঁশিটাই সব থেকে ভালো বাজে, অথচ সেই বাঁশিটা যখন আমরা কিনে নিই, আমরা আর বাঁশিটাকে বাজাতে পারি না। কেন পারি না? কারণ আমাদের বুদ্ধিমত্তাই নেই, আমাদের মিউজিক্যাল ইন্টেলিজেন্সই নেই। এর সাথে আর একটা জিনিস কাজ করে, প্র্যাকটিস। তোমার বুদ্ধিমত্তা রয়েছে কিন্তু তুমি প্র্যাকটিস যত করবে তত সেটাকে তুমি ইমপ্রুভ করবে। তাহলে এই কোয়েশ্চেনটা আশা করছি পরীক্ষায় পড়বে না, কারণ এখানে 4টে উদাহরণ দেখেই বোঝা যাবে যে কার গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে। ঠিক আছে, 6 নম্বর কি বুদ্ধিমত্তা দেখা যাক। আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা বা ইন্টারপার্সোনাল। কিভাবে? অন্য মানুষের অনুভূতি, মানসিক অবস্থা, উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি সহজে বুঝতে পেরে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। উদাহরণ হিসাবে কারা আছে? শিক্ষক আছে, মনোবিদ আছে, রাজনীতিবিদ আছে, সমাজকর্মী আছে। 4টেকেই দেখো, এরা কিন্তু অন্যের মনোভাব খুব সহজে বুঝতে পারে। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি জানি যে কিভাবে নোটসগুলোকে তৈরি করলে, কিভাবে ক্লাসগুলোকে দিলে তোমাদের সেটা আরো সহজ মনে হবে। তাহলে তোমাদের মাইন্ড আমি খুব একটা কিছুটা হলেও রিড করতে পারছি। যারা মনোবিদ হয় তারা পুরোটাই রিড করতে পারে, তোমার মানসিক কি সমস্যা চলছে, কেন তুমি অ্যাংজাইটিতে ভুগছো, মনোবিদরা খুব সহজেই বুঝে যায়, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে। রাজনীতিবিদ সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, অন্যের মানসিক অবস্থা বা অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা রাজনীতিবিদদের ছাড়া কারণ নেই। কারণ তোমরা দেখবে রাজনীতিবিদরা মানুষকে কতই না ভুল বুঝিয়ে বিভিন্ন রকম করে তারা ক্ষমতায় চলে আসে। তাহলে এর থেকে ভালো উদাহরণ হতে পারে না সমাজকর্মীরা, তারা তো এমনিই ভালোর জন্যই করছে। তাহলে ইন্টারপার্সোনাল, অন্যের দৃষ্টিভঙ্গি বা অন্যের মনের অনুভূতি বোঝার ক্ষমতা কিভাবে কাজ করে, এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না। এরপরে কি, অন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা। আগেরটা ছিল একটা হচ্ছে ইন্টার, এটা হচ্ছে দেখো একটা হচ্ছে টিআর ইন্টারপার্সোনাল, অন্যের মনোভাব বুঝতে পারছো। এটা হচ্ছে ইন্ট্রা, টিআরএ, কিন্তু দুটোর মধ্যে তফাৎ রয়েছে। যেমন নিজেকে, এটা আগেরটা ছিল অন্যকে জানা, আর ইন্ট্রাটা হচ্ছে নিজেকে জানা। যেমন নিজের আবেগ, নিজের, ভালো করে ওয়ার্ডটায় লক্ষ্য রাখবে, নিজের নিজের আবেগ, শক্তি, দুর্বলতা, ভয় ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার ক্ষমতা। যেমন দার্শনিক, এরা নিজেরাই আধ্যাত্মিক পথপ্রদর্শক, লেখক। আগেরটা কারা ছিল? শিক্ষক। শিক্ষক যদি নিজের মনের অবস্থাটাই শুধু বিচার করবে, তাহলে সে ছাত্রদের মনের অবস্থা যদি না বুঝতে পারে সে কি পড়াবে? কিন্তু যারা দার্শনিক, তারা নিজেদের ভিতর প্রশ্ন করে, আধ্যাত্মিকতা, নিজেকে বোঝার চেষ্টা করে। পথপ্রদর্শক, নিজে আগে বোঝে তারপরে অন্যকে পথ দেখায়। লেখক, আগে নিজে লেখে তারপরে অন্যকে পথ দেখায়। তাহলে ইন্টার অন্যকে বোঝা, ইন্ট্রা নিজের মধ্যে যে আবেগ, শক্তি, দুর্বলতা, ভয় যাই থাকুক না কেন, আগে নিজেকে বোঝা, নিজেকে জানা, তারপরে অন্যদের জ্ঞান দেওয়া। সেই জন্য যারা দার্শনিক হয় তাদের যে
দর্শন, তাদের যে উপলব্ধি, তারা নিজেরা যে উপলব্ধি করেছে, সেটা আমরা সবসময় কোটেশন আকারে প্রয়োগ করি। তোমরা দেখবে যারা তোমরা বিএড পড়ছো তোমরা তো আরো ভালো করে জানবে। ক্লিয়ার? নেক্সট 8 নাম্বার এবং লাস্ট বুদ্ধিমত্তা, সেটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা। প্রকৃতি, গাছপালা, পশু পাখি এবং চারপাশের পরিবেশকে চেনা, এদের বৈশিষ্ট্য বোঝা ও ভালোবাসার ক্ষমতা তৈরি করা। তাহলে আমাদের আশেপাশে যে গাছপালা রয়েছে, প্রকৃতি রয়েছে, পশু পাখি রয়েছে, এদের যে বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা দেখি যে গরমকালে আম হয়, লিচু হয়, আবার শীতকালে আমরা দেখি বিভিন্ন ধরনের সবজিগুলো চাষ হয়। আমাদের যে পশু পাখি, অনেক সময় আমরা দেখি শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখিরা চলে আসে। তাহলে এরা কখন আসছে, কিভাবে আসছে, সেগুলোকে বোঝার ক্ষমতা আমরা তো জানি এই রকম, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা কারা হয়? তারা উদ্ভিদবিদ হয়, তারা পরিবেশবিদ হয়, তারা কৃষক হয়, তারা জীববিজ্ঞানী হয়। এরা হচ্ছে স্পেশালিস্ট। আমরা নর্মালি বুঝি, আর এরা হচ্ছে স্পেশালিস্ট। এরা এই বুদ্ধিমত্তা নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে প্রকৃতিক বুদ্ধিমত্তা, এটা তোমরা উদাহরণ দিলেই একদম সহজে বুঝতে পারবে। তাহলে এরপরে একটা বিশেষ দ্রষ্টব্য আমি তোমাদের লিখেছি, সেটা দেখো। পরবর্তীতে গার্ডেনার নবম একটি বুদ্ধিমত্তার সম্ভাবনার কথা বলেন, যা হলো অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা বা এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স, যা জীবনের অর্থ বা মানব অস্তিত্বের গভীর প্রশ্নগুলো নিয়ে চিন্তা করে। এই যে 8 প্রকারের বুদ্ধিমত্তার কথা গার্ডিনার বলেছিলেন, এর পরেও তার মনে হয়েছিল হঠাৎ করে যে একটা বুদ্ধিমত্তার কথা না বললেই নয়। সেটা কি ছিল? সেটা হচ্ছিল অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা বা এক্সিস্টেন্সিয়াল বুদ্ধিমত্তা। সেখানে তার মনে হয়েছে যারা জীবনের অর্থ বা মানব অস্তিত্বের গভীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে। অনেক সময় আমরা মানুষের যে গভীর মানব অস্তিত্বের গভীর প্রশ্ন, জীবনের যে অর্থ, যে মানুষ স্বর্গে যাবে বা নরকে যাবে, বা মানুষ অনেক সময় আমরা বলি যে তুমি যদি ভুল কাজ করো সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, অর্থাৎ জীবনের প্রচুর যে বিভিন্ন অর্থ রয়েছে। এটা খুব ব্রডার অ্যাসপেক্ট, এটা তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু যেহেতু উনি পড়ে বলেছিলেন পরবর্তীকালে, সেটা আমি জাস্ট হালকা করে একটা লেখার চেষ্টা করেছি যাতে তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো। ক্লিয়ার? তাহলে এই নোটসটা তোমাদের আমি আরো একবার দেখাই যে তোমাদের জন্য আমি কতটা পরিশ্রম করি, সেটা তোমরা ওই যখন আমি হোয়াইট বোর্ডে ক্লাস করি সেটা তোমরা বুঝতে পারো। কারণ আগে আমি এই রকম ভাবে কি করি, একটা লেসন প্ল্যান বানাই। লেসন প্ল্যানটা কি হয়, যতটা সহজ করা যায় আগে সেটাকে আমি ভালো করে আয়ত্ত করে আনার চেষ্টা করি, যে এবং ভাবার চেষ্টা করি যে আরো কিভাবে কত সহজে আমি সেটা আমার স্টুডেন্টদের কাছে বা তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো। এরপরে যখন সিডিপির মেগা সিরিজগুলো আসবে, এখন তো জাস্ট আমরা শুরু করেছি। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আমি তোমাদের বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ গ্রামার টিউটোরিয়ালকে সিডিপি আর ইংলিশ গ্রামার টিউটোরিয়ালের ইংলিশ পেডাগজি কেউ টক্কর নিতে পারবে না। তোমরা জাস্ট চ্যানেলটায় থাকো। এখন যেহেতু পরীক্ষা হচ্ছে না, কারোর এনার্জিও আসছে না পড়াশোনাতে আমি জানি, কিন্তু সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট আর ইংলিশ পেডাগজি, ইংলিশ গ্রামার টিউটোরিয়ালে ধারে কেউ কাছে কেউ থাকবে না। আমি তো আরও যে তোমাদের যখন ব্যাচ খুলবো, সেখানে আমার আরও যা ভাবনা চিন্তা রয়েছে, তোমাদের প্রত্যেকটা কাজ যে আমি যে কত সহজ করে দেব, সেটা তোমাদের ধারণার বাইরে। সেটা যদি তুমি অন্য কোনো ব্যাচ নিয়ে থাকো, তারপরেও আমি বলবো আমার ব্যাচটা একবার নিয়ে দেখবে। যখন আমি ব্যাচ ওপেন করব, এখন আমি করছি না, সেখানে তুমি দেখবে যে একটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজিকে বা পেডাগজিকে বা ইংলিশ পেডাগজিকে কত সিম্পল করে দেওয়া যায়। যারা তোমরা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চ্যানেলটার সাথে জুড়ে থাকো। অনেক ধামাকা বাকি রয়েছে। এই রকম ক্লাস এত পরিশ্রম করে তোমাদেরকে কেউ তোমাদের হাতে তুলে দেবে না। তোমরা বুঝতেই পারছো যে এই নোটসের কোয়ালিটি দেখে, যদি আমি শুধুমাত্র বই দেখে পড়াই, তাহলে কিন্তু আমি তোমাদের এত ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারবো না। এর জন্য ব্যাকএন্ডে আমাকে যে পরিশ্রম করতে হয় সেটা অনেক, যাতে তোমরা অনেক সহজে 20 মিনিট বা 25 মিনিটের একটা ক্লাসে পুরো ব্যাপারটাকে সহজে আয়ত্তে আনতে পারো। তাহলে আজকে ছিল আমাদের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের ক্লাস।
এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে। এই 8টা ইন্টেলিজেন্সের বাইরে একটাও প্রশ্ন আসবে না। যেভাবে আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, আশা করছি তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা নেই এবং হবেও না। আর যদি হয় তখন তো কমেন্ট করতেই হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।